দেশভাগে দুজন লোকের খুব বড় ভূমিকা ছিল, গান্ধী এবং জিন্না। উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই আমি অভিনন্দন জানাবো বণিক বার্তাকে এবং বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং কর্মকর্তাদেরকে এই রকমের একটা আয়োজন করার জন্য। এটা ৮ম বইমেলা হচ্ছে এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আমি যে এই তিনজন আমার এই পুরস্কৃত হলেন, এই আজকের আমার সঙ্গে আরও তিনজন, তাদেরকেও অভিনন্দন জানাবো এবং আপনাদের সকলকেই ধন্যবাদ জানাবো এবং প্রকাশকদেরকেও যারা এইখানে যুক্ত হয়েছেন এই উদ্যোগের সঙ্গে, এখানে উপস্থিত তাদের বই উপস্থাপন করেছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাই। আমার বইটা বিষয় একটা কৌতূহল উদ্দীপক বিষয় বলেই হয়তো জুরি বোর্ড তাকে মনোনয়ন দিয়েছে। সে বিষয়টা হলো দেশভাগ। দেশভাগে দুজন লোকের খুব বড় ভূমিকা ছিল, গান্ধী এবং জিন্না। সেই বিষয়টা নিয়ে আমি একটু বিশ্লেষণ করেছি এবং দেশভাগটা যে কত বড় একটা ঘটনা আমাদের দেশে, সেইটা তুলে ধরার চেষ্টা করেছি। যে আমাদের ইতিহাসে দুটো বড় দুর্ঘটনা আছে, একটা হচ্ছে পলাশির যুদ্ধ, আরেকটা হচ্ছে ৪৭-এর দেশভাগ। ৪৭-এর দেশভাগকে আমরা স্বাধীনতা বলি, কিন্তু তার ফলে যে বিপর্যয় ঘটেছে সেটা আমরা দেখতে পেয়েছি। সেই কথাগুলোই এখানে আমি বলার চেষ্টা করেছি। আমি আরেকটা বই লেখার চেষ্টা করছি এখন, সেইটা হচ্ছে সুভাষ বসুর যে ভূমিকাটা ছিল। সুভাষ বসুর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেইটা আমি তুলে ধরবার চেষ্টা করব আরেকটা ছোট বইতে। যে কথাটা বলা দরকার, যে এই বইয়ের এখন মর্যাদা কমেছে, বইয়ের প্রতি আকর্ষণ কমেছে, এই সবই সত্য, কিন্তু এটাও সত্য যে বই ছাড়া মানুষের চলবে না। বই হচ্ছে মনুষ্যত্বের যে আছে মানুষের মধ্যে, তার বিকাশে, তার চর্চায়, তার অনুশীলনে সহযোগী। এবং বই বলতে বই বোঝায় পুরো বই, বাঁধাই করা বই, যে বইগুলো এখানে আছে সেইটাই আমি বুঝি এবং সেই বইয়ের গুরুত্ব কখনোই হারাবে না। আর এই যে নন ফিকশন গদ্য, কথা সাহিত্য বহির্ভূত গদ্য, এও যে ক্রমাগত একটু মূল্যবান হয়ে উঠছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আগে প্রবন্ধের বই লোকে তেমন কিনত না, দেখতাম, কথা সাহিত্য সেদিকেই ঝোঁকটা ছিল বেশি। এখন যে প্রবন্ধের বইও বিক্রি হচ্ছে, প্রবন্ধের বইয়েরও মর্যাদা হচ্ছে এবং প্রবন্ধ বইয়ের মূল্য দিচ্ছে মানুষ, সেটা খুব আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। বই সম্বন্ধে যখনই আমি ভাবি তখন আমার রবিনসন ক্রুসোর কথা মনে পড়ে। রবিনসন ক্রুসোর গল্প তো আপনারা সবাই জানেন, যে 23 বছর একটা নির্জন দ্বীপে এই ব্যক্তি জীবনযাপন করেছেন এবং কেমন করে থাকতে পারলেন তিনি এইখানে। তিনি সংগ্রাম করলেন, তিনি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলেন, তিনি সেখানে যে বন্য প্রাণীগুলো ছিল তাদেরকে বশীভূত করলেন, ইত্যাদি ইত্যাদি করলেন। কিন্তু তার বড় একটা সহায় ছিল বই, এবং সেই বই হলো বাইবেল। বাইবেলই তখন তাদের কাছে ওই যুগে প্রধান বই, এবং যে জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল সেই জাহাজে নাবিকদের বাইবেল ছিল এবং বাইবেল সংগ্রহ করে ওই বই তাকে, তার মনুষ্যত্বকে, তার দুঃখে এবং তার বেদনায় এবং তার আশায়, তার স্বপ্নে এই বই পাঠ তাকে সাহায্য করত। এর পাশাপাশি আরেকজন লোকের কাহিনীও আছে, আলেকজান্ডার সেলকার্ক। এই সেলকার্কের কাহিনী থেকেই উদ্বুদ্ধ হয়ে ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো বইটা লেখেন। আলেকজান্ডার সেলকার্কের কাহিনীটা কিন্তু বাস্তবিক, কাল্পনিক না। রবিনসন ক্রুসোর গল্পটা কাল্পনিক, কিন্তু ওইটা বাস্তবিক। আলেকজান্ডার সেলকার্কের ঘটনা হচ্ছিল এই, যে সে জাহাজে গেছে, জাহাজ ছিল দস্যুদের, এবং জাহাজের যে ক্যাপ্টেন তার সাথে ঝগড়া হয়েছে এবং সে বলেছে আমাকে নামিয়ে দাও। তো একটা নির্জন দ্বীপে সেলকার্ককে নামিয়ে দিয়েছে।
সরকার সেখানে 5 বছর একাকী থেকেছে এবং পরে যখন তাকে উদ্ধার করা হলো দেখা গেল যে সরকার উন্মাদের মতো হয়ে গেছে, বন্য হয়ে গেছে। তফাৎটা হলো এইখানে, 5 বছর ছিল সরকার একাকী, উন্মাদ, বন্য হয়েছে। ওদিকে রবিনসন ক্রুসো 23 বছর ছিল, একেবারে স্বাভাবিক জীবনযাপন করেছে বলা যায়। তো এই পার্থক্যটা হলো যে সরকার কোনো বই পড়েনি, সরকারের কাছে কোনো বই ছিল না, সেই জন্য তার যে মনুষ্যত্ব সেইটাকে সে রক্ষা করতে পারেনি। এইটি হচ্ছে তফাৎ। এবং সেই জন্য আমি মনে করি যে বই থাকবে যতদিন মানুষ মানুষ থাকবে। আর এই যে গদ্য, এই যে নন ফিকশন প্রোজ, এই যে কথা সাহিত্য বহির্ভূত গদ্য, এর মধ্যেও কিন্তু কবিতা আছে, মানে গান আছে। এই গদ্য যের মধ্যেও যে গান থাকে এই কথাটা কিন্তু খুব সত্য। এবং শুধু জ্ঞান থাকে না, গানও থাকে, সেইটা সত্য, এবং সেই জন্য তার আকর্ষণ বাড়ে। আমি আরেকটা কথা বলি, শেষ করব, সেটা হলো এই যে এখন তো বাণিজ্য বাড়ছে এবং বাণিজ্য অনুষদ আগে ছিল না, এই বিজনেস স্টাডিজ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন কমার্স বলতে কোনো আলাদা ডিপার্টমেন্টই ছিল না, কমার্স পলিটিক্যাল ইকোনমির অংশ ছিল। সেই ফ্যাকাল্টিতে এখন 9টা বিভাগ আছে এবং বাণিজ্য এখন এই যে বাণিজ্য এই বিজনেস স্টাডিজে ভর্তি হওয়ার প্রতিযোগিতাটা অনেক তীব্র। যেটা সত্য সেটা হলো যে বাণিজ্য বেড়েছে, অনেক বেড়ে গেছে, কিন্তু এই বাণিজ্যের মধ্যে যে মানবিকতার যে চর্চা দরকার, এই বইয়ের মেলা সেই কথাটাই আমাদের স্মরণ করিয়ে দেয়। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনছি, আমাদের দরজায় চলে এসেছে, কিন্তু বুদ্ধিবৃত্তির যে চর্চা, মানবিক বুদ্ধিবৃত্তির যে চর্চা, সেই চর্চা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ এক নয়। কাজেই মানুষ যতদিন কল্পনা করবে, কল্পনা করার শক্তি রাখবে, চিন্তা করার শক্তি রাখবে, ততদিন সে মানুষ থাকবে এবং ততদিনই তার এই বইয়ের প্রয়োজন হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেইটা কুলাবে না। এবং বাণিজ্যের মধ্যে যে মানবিক সম্পর্ক গড়ে তোলা যায়, বাণিজ্য যে শুধু বাণিজ্যই নয়, বাণিজ্য খুব খারাপ জিনিস, এটা আমরা জানি। আমরা ওই যে রবিনসন ক্রুসো বলছিলাম, পরে রবিনসন নামকর বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছিলেন এবং তিনি বাংলাতেও এসেছিলেন। সেই বাংলা যেটা রবার্ট ক্লাইভ পরে এসেছে, ওই বাংলাতেও রবিনসন ক্রুসো দ্বিতীয় যাত্রায় এসেছিলেন। তাহলে আমি আবার এই প্রসঙ্গে শেষ কথাটা এইটা বলতে চাই যে ওই যে রবিনসন ক্রুসোর বিপদ, সেটা ছিল কি, সেই বিপদটা ছিল প্রাকৃতিক। একটা ঝড়ের মধ্যে পড়ে তার জাহাজটা ধ্বংস হয়ে গিয়েছিল, জাহাজটা ডুবে গিয়েছিল, তারপরে নিজেই ভেসে উঠেছিল। সেই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে আছে। আর ওই যে আলেকজান্ডার সার্কাসের কথা বললাম, সেই ছিল জলদস্যুদের জাহাজে, সেই দস্যুপনাও আছে। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, আরেকদিকে লুণ্ঠন, এই দুটো সারা পৃথিবীতে সত্য, বাংলাদেশেও সত্য। এবং এর বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় তাহলে জ্ঞানের যে চর্চা করতে হবে, সেই জ্ঞানের চর্চার ক্ষেত্রে বই প্রয়োজন হবে। এবং সেই জ্ঞানের চর্চার ক্ষেত্রে এই নন ফিকশন প্রোজ যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। সেইটা স্মরণ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।